প্রাণ জয়। একটা কথা প্রথমেই বলি যে ভাষা তত্ত্ব একটা আমার ছাত্র জীবনে প্রথমেই যখন আমি শুরু করি তখন আমার মাস্টারমশাই তখন এই ভাষাতত্ত্বের নাম ছিল কম্পারেটিভ ফিলোলজি, তুলনামূলক ভাষাতত্ত্ব। তারপর যখন জিনিসটা আরও ওরিয়েন্টেড হয় তখন তার নাম দেওয়া হলো কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স। তো যাই হোক, যিনি আমার মাস্টারমশাই একজন সদ্য এডিনবরা থেকে এসেছেন, তিনি তখন আমরা ফিফথ ইয়ার বলতাম, তিনি বললেন ভাষাতত্ত্ব সম্পর্কে যে এটা একটা সর্বরকমের একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ, ডাল ঝালারি আরেকটা ওয়ার্ড আমরা বলছেন। যাই হোক, তো কাজেই এ সম্পর্কে যদি কোনো ছাত্রের একান্ত তাদের ইচ্ছা না থাকে বা আগ্রহ না থাকে বা আন্তরিকতা না থাকে তাহলে কিন্তু এখান থেকে বিরত হয় ভালো। আর তৎকালীন আমাদের যিনি হেরিটেজ ডিপার্টমেন্ট ছিলেন ভাষাচার্য ডক্টর সুকুমার সেন, তিনিও আমাদের সেবার কাজ একটু সংখ্যা বেশি হয়ে গিয়েছিল ভাষাতত্ত্ব বিভাগে, কত জানেন? মাত্র 21 জন। তাতেই তিনি অবাক হয়ে গিয়েছিলেন, বলেছিলেন এবার কি এজি বেঙ্গলের লোক নেয়নি ভাষাতত্ত্ব কম্পারেটিভ ফিলোলজিতে এত স্টুডেন্ট? মাত্র 21 জন, অর্থাৎ এর আগে 6 জন 7 জন এরমভাবে পড়ে। এখন এগুলো বলছি এই জন্যেই যে এই ব্যাপারটা সত্যি খুব একটা সরস নয়। তো যাই হোক, যতটা সরসটা পারা যায় এটা আনতে চেষ্টা করা যাবে। এখন কথা হলো যে মানুষ কথা বলে, কিন্তু মনুষ্যতর প্রাণী তারা কথা বলে না। এই যে ভাষা বলার যে কম্পিটেন্স, এটা একমাত্র মানুষের ভিতরেই আছে। এ ব্যাপারে তারা অদ্বিতীয়। অন্যান্য প্রাণী জিনিওলজিক্যাল ট্রি একটা স্টেজ পর্যন্ত মানুষ এবং প্রাণী, অন্যান্য প্রাণীরা এক, তাদের ভোকাল কর্ড, স্বরতন্ত্রী, সেটা প্রায় সেম কোয়ালিটি। কিন্তু সেই যে যাদের এই সেম কোয়ালিটি, ফর এক্সাম্পল আপনারা জানেন, হয়তো নিশ্চয়ই জানেন যে ময়না বা টিয়াকে আমরা যখন শেখাই হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, তারা সেটা রিপিট করে, কিন্তু একটা বাক্য তৈরি করতে পারে না। এবারে যখন মানব শিশু এবার জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে সে চারিপাশের লোকজন যারা আছে, যাদের আমাদের এই ভাষাতত্ত্ব তাদের বলা হয় ন্যাচারাল টিচার্স, অর্থাৎ বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী বা ডোমেস্টিক হেল্প, এদের, কারণ এদের সংস্পর্শে সে নিজের ভুলভ্রান্তি, ট্রায়াল অ্যান্ড এরর যাকে বলা হয়, তার ভিতরে গিয়ে সে ভাষাটাকে অধিগত করে। কিন্তু এই অধিগত করাটা কেমন করে করে এই জন্যই যে সে একটা ইম্পর্টেন্ট কম্পিটেন্স নিয়ে জন্মগ্রহণ করেছে, যেটা মনুষ্যতর প্রাণী বা ওই যে বললাম টিয়া বা ময়না সেটা নিয়ে জন্মগ্রহণ করেনি। এই যে ইনবর্ন কম্পিটেন্স, নোম চমস্কি বিখ্যাত ভাষাতাত্ত্বিক, তিনি বলেছিলেন 1957 সালে। তার বেশ কিছু আগেই আমাদের শ্রী ঠাকুর তাকে বললেন, নাম দিলেন জন্মযুত সংস্কার। এই জন্মযুত সংস্কার বা এই কম্পিটেন্স নিয়ে সে জন্মগ্রহণ করেছে বলেই সে ভাষাটাকে অধিগত করতে পারে। কেমন করে অধিগত করে? কারণ পরে এই জন্যে, এবং করতে পারে তার ক্ষমতা আছে বলে ইনবর্ন কম্পিটেন্স, সে ভাষার যে তার যে মাতৃভাষা যে ব্যাকরণের উপর দাঁড়িয়ে আছে, সেই মাতৃভাষার যে ব্যাকরণ, তার যে মিনিমাল ফাংশনাল গুরুত্ব বা ফাংশনাল ইম্পর্টেন্স, সেটাকে সে আয়ত্ত করে ফেলে 6-7 বছরের মধ্যে। এই 6-7 বছরে সে তার মাতৃভাষার যে ব্যাকরণের মিনিমাল অ্যাপ্লিকেশনাল যে টেকনিক, সেটাকে সে আয়ত্ত করে ফেলে। তাহলে বুঝতে পারছেন যে কেন ঠাকুর এই 6-7 বছর বয়স পর্যন্ত বা শৈশবটাকে এত গুরুত্ব দিয়েছেন, যে শৈশব ওয়ার্ডসওয়ার্থের ভাষায় গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। তো শৈশবটা যে এত গুরুত্বপূর্ণ, আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই সেটা মনে রাখি না, ভুলে যাই বা খেয়াল রাখি না। এটা খেয়াল করা অবশ্যই দরকার।
কারণ এই শৈশবের এই 6-7 বছর সেও হাইলি সেন্সিটিভ থাকে। শুধু যে ভাষা অধিগত করা তাই না, যেটা সোশিওলজিক্যালি বলা হয় আত্মীকরণ, ইন্টারনালাইজেশন অফ সোশ্যাল রুলস, ডুজ অ্যান্ড ডোন্টস। কী করতে হবে না করতে হবে, কর্তব্য অকর্তব্য, বাবাকে প্রণাম করতে হবে, আশেপাশের পরিবেশকে সে যাতে ঠিক মতো তাদের মানিয়ে নিয়ে চলে, পাড়াপড়শির যেন দিকে তার সশ্রদ্ধ ভাব থাকে, এই কথাগুলো সে ইন্টারনালাইজ করে, আত্মীকরণ করে এই বয়সের মধ্যে। তো এবার তো বললাম আরও একটা এই জন্যে যে গত 13 তারিখে আমি বারবারিকে এসেছি এখানে, আচার্যদেবের ওখানে বসেছিলাম। আচার্যদেব বলছিলেন এক দম্পতিকে যে শিশুর সামনে কোনো অমুক আচরণ না করাই ভালো। তারা হয়তো কোনো কমপ্লেন নিয়ে এসছে বাচ্চাটার সম্পর্কে, তখন আচার্যদেব বললেন যে বাবা মার ওই বাচ্চার সামনে কোনো অমুক আচরণ না করাই ভালো। তার থেকে তাকে বড় কঠোর কথাই বললেন, তার থেকে বড় থেকে পাথর বেঁধে জলে ফেলে দেওয়া ভালো। তাহলে সমাজ একজন নাগরিকের হাত থেকে রেহাই পাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। চিন্তা করুন উনি কতটা গুরুত্ব দিয়েছেন এই ব্যাপারটাকে। যত কিছু গণ্ডগোল ওই 6-7 বছরের মধ্যেই হয়ে যায়। সে একজন দুর্যোধন হবে না যুধিষ্ঠির হবে তাও নির্ণয় হয়ে যায় সেইখানে। আমরা দেখেছি দুর্যোধন যে গুরুকুলে পড়াশোনা করেছে, যুধিষ্ঠির সেই গুরুকুলেই পড়াশোনা করছে, কিন্তু দেখা গেল একজন হয়ে গেল দুর্যোধন, একজন হল যুধিষ্ঠির। এইরকম ঘটনা যে অনেক ঘটে। যাই হোক, এখন আমরা দেখতে চাই যে ঠাকুর এইভাবে কেমন করে পড়েছেন। তা আমি এর সম্পর্কে ঠাকুরের দুটো ছড়া, যেহেতু আমার বয়স হয়েছে আমি মনে রাখতে পারি না, দেখে দেখে পড়ছি। দুটি ছড়া এই সম্পর্কে। ঠাকুর বলছেন, জন্মযুত সংস্কার সব শিশুর মাথায় ঘুমিয়ে রয়, পারম্পর্যের সময় মাপে ফাঁকে ফাঁকে হয় লয়। পরিস্থিতি সারাবে শিশু যেমন বৃদ্ধি পায়, দেহ মনের বৃদ্ধিক্রমে সংস্কারও তেমনি গজায়। দ্বিতীয় ছড়া, জন্ম হলে 5-7 বছর একটি মধ্য সম্বেগে ছেলেপুলের অন্তরতে প্রায়ই চলে হয়ে সম্বেগ। এরই ভিতর যে সময় যেমনভাবে মাথা তোলে, তারই তেমন নিয়মনের জানার দিকটি তেমনি খোলে। আর একটি ছড়ানো প্রাসঙ্গিক বিষয় রয়েছে, যেমন বাবা মায়ের ঝগড়া করে, একটু আগে যে কথাটা বলছিলাম, বাবা মায়ের ঝগড়া করে ছেলে পুলে দেখে গোলবাইনি সদর দ্বারে বাছা ঘুরিয়া। তাহলে ঠাকুর দেখুন এই যে শৈশব তাকে কত গুরুত্ব দিয়েছেন। এক কথা, সেই সময় যারা বহু বাবা মা বা যারা ইতিমধ্যেই বাবা মা সবে হয়েছেন, যারা আগে হয়ে গেছেন তারা তো হয়েই গেছে, তাদের এই কথাটা একদম নিজের মাথার মধ্যে গেঁথে রাখা উচিত যে ভবিষ্যতে আমি এরকম কিছু করবো কি না। কারণ এই যে ঘটনাগুলো ঘটছে টিভিতে আপনারা দেখছেন, খবরের কাগজে পড়ছেন, কিছুদিন গত কয়েক মাস ধরে হয়ে চলেছে। এর পিছনে তো এই ধরনের ব্যাপারই রয়েছে। মানুষ করতে পারিনি আমরা, ওইসব লোকরা তো আমাদেরই ঘরের ছেলে, তারা এরকম ঘটনা তারা কেন ঘটাচ্ছে এই জন্যেই যে ঠিক তারা হবে মানুষ হয়নি, বাবা মা তাদের ঠিক পথে নিয়ে আসেন। আর যারা বাবা সৎসঙ্গে দীক্ষিত তাদের তো কথাই নেই, তাদের বাবা মাদের এমন স্কোপ রয়েছে ঠাকুরের জগতে এসে ঠাকুর যা যা বলেছেন তাই তাই করা। এবং দীক্ষা এবং শিক্ষা নিয়ে অনেক কথা আলোচনা হলো। গত দুদিন ইতি সম্মেলন হয়েছে, সাধারণ অধিবেশনও হয়েছে। তা দীক্ষা এবং শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্যে যদি ঠিক সময় তাকে দীক্ষা দেওয়া যায় তাহলে তার শিক্ষাটাও ঠিক মতো হয়। এখনকার সোশিওলজিস্ট যারা, সাইকোলজিস্ট যারা ভাষাতত্ত্ব জগতে বিচরণ করেন, সকলেরই একটা কথাই বলেন, এটাও একটা গুরুত্বপূর্ণ কথা। কি সেটা হলো, আমার বাড়ির গৃহাঙ্গনী 90% দায়ী, 90% দায়ী একজন বাচ্চার মানুষ হয়ে ওঠার পেছনে, আর 10% মাত্র দায়ী ওই ইউনিভার্সিটি, ওই আপনার মেডিকেল কলেজ বা ওই আপনার যে কোনো আইটিআই নাকি আইআইটি ইত্যাদি হ্যান জায়গা আছে সেখানকার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটি, সেখান থেকে পাশ করে বেরিয়ে কোনো লোক যদি আচার করে তাহলে কী বলা যায়?
বলার কিছু নেই, তার মানে এটা প্রমাণিত সত্য হলো যে ওই শিক্ষা কোনো কাজেই লাগে না। আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরা সবটাই তাই নির্ভর করে এই অল্প বয়সের এই সেটা গড়ে ওঠে, সেটা আমাদের বুঝতে হবে। আর একটু কথা বলা যায় ভাষা সম্পর্কে, কারণ ভাষা সম্পর্কে কিছু একটা আইডিয়া হলে আমরা ঠাকুরের লাইনগুলো পরে পড়তে পারবো, উদ্ধৃতিগুলো দিতে পারবো ঠিকঠাক করে। ভাষা একটা গ্রিডের মতন, গ্রিড যাকে বলে এই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ইউজ হয়, এরকমভাবে তার সেটা অদৃশ্য। এই গ্রিডটা একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল গ্রিড। একটা হচ্ছে গ্রামাটিক্যালি মানে ব্যাকরণগত হিসেবে, তার একটার নাম হচ্ছে সিনট্যাকটিক্যাল অর্ডার মানে হরাইজন্টাল, আর একটা প্যারাডিগমেটিক অর্ডার অর্থাৎ ভার্টিক্যাল। একটা দুটো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি ভাত খাবো, একটা সেন্টেন্স, এটা হলো হরাইজন্টাল সিনট্যাকটিক্যাল অর্ডার, ব্যাকরণভাবে শুদ্ধ একটা বাক্য বলা হলো। এবারে আমি চেঞ্জ করছি, যখন আমি জায়গায় বলছি তুমি ভাত খাবে, আমি জায়গায় তুমি হলো, আর তুমি ভাত খাবে, ভাতটা তিনি থাকলো, ভাতটা চেঞ্জ হয়ে গেল, খাবার জায়গায় খাবে হয়ে গেল। এটা হচ্ছে প্যারাডিগমেটিক্যাল অর্ডার চেঞ্জ। তো ভাষা এইভাবে যুগবদ্ধভাবে এই গ্রিডের ভিতরে ভার্টিক্যালি আর হরাইজন্টালি কাজ করেছে। ঠাকুর কি বলছেন ভাষাকে, ভাষা সম্পর্কে ঠাকুরের প্রথম যে বক্তব্য সেটা কি শুনি আমরা। ভাষা মানেই হচ্ছে যে বোধ বা বেদনা ভাবে উদ্দীপ্ত হয়ে বাক্যে পরিস্ফুটিত হয়ে ওঠে, এক কথায় ভাসমান হয়ে ওঠে, এক জাতীয় বোধ অনুভব বাক্যে বিভাবিত হয়ে বহিঃস্ফুরণায় অভিব্যক্ত হয়, যার ফলে লোকে বুঝতে পারে তার অন্তস্থ বোধ ও ভাবের উদ্দীপনা কত বা কেমনতর বিধান বেনে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে ভাষা ঠাকুর কীভাবে দেখছেন যে বোধ বা বেদনা। বেদনা বা ঠাকুর আমাদের যে পেন হয়, পেন কিলার খায়, সেই বেদনা নয়, কিন্তু বেদনা মানে আমাদের মধ্যে সেন্সিটিভিটি যেটা আছে তার যে উন্মূলন, সেটাকে ঠাকুর বলছেন বেদনা। বোধ বা বেদনা, বোধ মানে আমাদের বোঝার ক্ষমতা, ভাবে উদ্যোগ বাক্যে পরিস্ফুট হয়। আমার ভেতরে যে ভাব আসলো, সেই ভাবটা যখন আমি বলি, বাক্যে যখন প্রস্ফুট হয়, এক কথায় সেটা ভেসে ওঠে, সেটা বহিঃস্ফুরণে যে অভিভূত হয়, লোকে যখন বুঝতে পারে আমার কথাটা, সেটাই হচ্ছে ভাষা। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের পৌঁছে দিয়েছেন ভাষার এক নবদিগন্তে। ভাষা যে কত প্রাণদায়িনী হতে পারে, কত প্রেরণাদায়িনী হতে পারে, এবং অনুভূতির গভীরতায় মানুষের চেতনাকে কত সজীব ও কত কার্যকরী তুলতে পারে, কত সুন্দরায়িত করে তুলতে পারে মানুষের দার্শনিক ভাবনাকে, প্রাত্যহিক জীবন চালনাকে, নীতি নির্ধারণায় বৈধানিক বিন্যাসকে, আচারচর্যাকে, আরও অনেক বহুধা বিচিত্র কর্মসংগ্রামের কার্যধারাকে শ্রী ঠাকুর তার বিশাল সাহিত্য ভাণ্ডারের মাধ্যমে রবিরশ্মির আলোক ধারার মতো তার ডালি ভরে সাজিয়ে দিয়েছেন। ফলে ভিতরে আমরা অবাক বিস্ময়ে অনুভব করি শ্রী ঠাকুরের ভাগবতী মহিমায় ভাষা এক কল্লোলিনী কলস্রোতা নদীর মতো, আর তার প্রশস্ত বক্ষে ফুটে উঠেছে সৃষ্টির বিচিত্র সম্ভার, যেন পারিজাত আর কৌমুদীর আলোকরা স্নিগ্ধ বিচিত্র রূপ। আমরা কি শুনলাম ঠাকুরের কথায়, যে ঠাকুরের যে ভাষা, সেই ভাষা আমাদের যে আচারচর্যা, আমাদের ধরুন অনেক বইতে ঠাকুর দিয়েছেন, আমাদের সহস্র সহস্র বাণী দিয়েছেন। চর্যার সূক্ত আর সংবিতি একটু আমি বেশি ভালো করে দেখেছি, তাতেও আমি দেখেছি যে ঠাকুর কীভাবে মাধ্যম, ভাষাকে মাধ্যম করে কত সুন্দরভাবে আমাদের বোঝানোর চেষ্টা করছেন কি পথ আর কি বিপদ, কি আচার করলে আমরা মানুষের সামনে একটা স্মরণীয় মানুষ, বরণীয় মানুষ বা অনুকরণীয় মানুষ হয়ে উঠতে পারি। ঠাকুর সে সুন্দরভাবে আমাদের সেটা বুঝিয়ে দিয়েছেন। সংবিতি আপনারা সবাই গ্রন্থের নাম জানেন, মানে সংবিতি এনে দেয় মানুষের মনে,
চৈতন্য দাদা সংগীতি গ্রন্থ ঠাকুর সেইভাবে সেই কথাই বলার চেষ্টা করেছে। চর্যাসূত্র আপনারা সবাই জানেন, পড়েছেন নিশ্চয়ই, তাতেও ঠিক সেই কথাই বলা হচ্ছে কীভাবে আচরণ করলে, কীভাবে চললে, কীভাবে আমরা কাজ করলে সেটা একটা এক্সাম্পল হয়ে ওঠে। আমার বাড়ি হিমায়তপুরে ছিল অনেক। আমার বাবা ঠাকুর জীবিত থাকতেই দীক্ষা নিয়েছিলেন। তখন বাবার কাছে শুনেছি ঠাকুরের কাছে দু তিনটি প্রভাব খুব প্রিয় ছিল, প্রায় কোট করতেন ঠাকুর। তার মধ্যে একটা হচ্ছে এই এক্সাম্পল ইজ গ্রেটার দেন প্রিসেপ্ট। আজ সকালে আমাদের আচার্যদের যে বলছিলেন বারবার আচরণই আলোর কথা, আপনি উদাহরণ হয়ে উঠুন। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। ঠাকুর এটাও পছন্দ করতেন এই প্রভাবটাকে। তাই ঠাকুরের সামনে আমরা সেটা হয়ে ওঠে, ঠাকুরের জগতে এসে সেটাই হয়ে ওঠার আমাদের চেষ্টা করা অবশ্য একটা করণীয় কাজ, কর্তব্য। শ্রী ঠাকুর ভাষা ও তার বিভিন্ন তত্ত্ব সম্পর্কে গভীরভাবে আগ্রহী ছিলেন এবং বিশ্বের বিভিন্ন ভাষাগুলির পারস্পরিক সম্পর্ক নিয়েও শ্রী ঠাকুরের ছিল নিরবচ্ছিন্ন কৌতূহল। শব্দগুলির ধাতুগত উৎস বা ইটিমোলজি নিয়েও তার ছিল অদম্য কৌতূহল। পৃথিবীর বিভিন্ন ভাষা আছে, অনেক ভাষা। তো ভাষাতাত্ত্বিকরা তাদের মর্ফোলজিক্যালি মানে গঠনের ভিতর দিয়ে ভাগ করেছেন, মানে তাদের ক্লাসিফাই করেছেন। সেইভাবে করে দেখা গেছে যে মোটামুটি 5টা ভাষা পরিবার আমাদের দেশে, ভারতবর্ষে যেগুলো আছে, দ্রাবিড়িয়ান, অ্যারিয়ান, অস্ট্রো এশিয়াটিক ইত্যাদি। দ্রাবিড়িয়ান হচ্ছে সাউথের ভাষাগুলো, অস্ট্রো এশিয়াটিক নর্থ ইস্টে আছে খাসি ভাষা, আর এদিকে আমাদের ইন্ডো আরিয়ান মানে হিন্দি, বাংলা, হ্যান ত্যান ইত্যাদি। তো মানুষ এই বিভিন্ন ভাষাগোষ্ঠীর অন্তর্গত হলেও তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। ঠাকুর তো পরাজ্ঞানী, তিনি জানতেন পৃথিবীর বিভিন্ন ভাষাগুলোর সম্পর্কে একটা পরস্পরের সম্পর্ক আছে। আমরা ভাষাতত্ত্বে বা কম্পারেটিভ ফিলোলজিতে তুলনামূলক ভাষাতত্ত্বে সেটাই প্রমাণিত হয়েছে। একটা কল্পিত ভাব করা হয়েছে ইন্ডো ইউরোপিয়ান স্টেজ, সেখান থেকে সমস্ত এই ইন্ডো ইউরোপিয়ান ভাষাগুলো আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। এককালে ধরুন ইংরেজি বা জার্মান যে একটা শব্দ, সেটা আমাদের এই ইন্ডো আরিয়ান যে শব্দ, একদম নিউ ইন্ডো আরিয়ান, অর্থাৎ যে বাংলা বা হিন্দি বা মারাঠি, ওড়িয়া আমরা যেগুলো বলি তার সঙ্গে সম্পর্কিত। এই পিতা শব্দটাই ধরুন ফাডের জার্মান, ইতর, তারপরে হচ্ছে ল্যাটিনে, তারপরে সংস্কৃত পিতা। এবং ওর অবস্থান যেটা আছে জ্ঞানদাবস্থা, তার সঙ্গেও আমাদের এই ভাষার খুব সম্পর্ক। এ কথাগুলোর বাণী হচ্ছে, ঠাকুর একটা বাণীতে বলেছেন ভাষা নিয়ে হিংসা করা উচিত না। ভাষা আমরা জ্ঞাতি ভাই, এই যে ইংরেজ এত দূর আমাদের থেকে, কিন্তু সে আমার ভাষাগতভাবে সে আমার জ্ঞাতি। এই কথা যদি মনে রাখা যায় তাহলে ভাষা নিয়ে হিংসা তো হওয়াই উচিত না। আর যারা ইন্ডো আরিয়ান অর্থাৎ হিন্দি, মারাঠি, বাংলা, অসমিয়া বলছি, তারা তো একেবারেই ক্লোজ রিলেটিভ। কাজে একজনের ভাষা নিয়ে আরেকজনের ভাষাকে ব্যঙ্গ করা অথবা হিংসা করা এ কোনোটাই উচিত নয়, ঠাকুর সেটা চাননি। বিশ্বের তাবৎ মানুষ তাদের নিজেদের ভাষাগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের সুখ, দুঃখ, আশা, আনন্দ, সঙ্গীত, সংস্কৃতি, আধ্যাত্মিক জগৎ এবং নিত্যনৈমিত্তিক জীবন সবই একান্তভাবে ভাষা নির্ভর। ভাষা মানুষের এক অনবদ্য এবং অত্যাশ্চর্য বৈশিষ্ট্য। ভাষাতত্ত্বে আর অ্যানথ্রোপোলজি মানে নৃতত্ত্বে একটা থিওরি আছে, থিওরিটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ভিউ। সেটা এস্টাবলিশ করেছিলেন স্যাপিয়ের এবং হব। স্যাপিয়ের এবং হব দুজনই নাম করা ভাষাতত্ত্বিক। তাতে কি বলা হচ্ছে, ভাষাভিত্তিক যে দৃষ্টি আমাদের, যে যে ভাষায় কথা বলে, যে হয় ইংরেজিতে বলুন, বাংলায় বলুন, হিন্দি বলুন, মারাঠি বলুন, তেলুগু বলুন, তামিল, যে ভাষাতেই যে কথা বলে, অথবা আমি যে ঘুরেছি আসমুদ্র, হিমাচল, এই আমার কাজের ব্যাপারে, ভাষার ব্যাপারে, তাতেও দেখেছি এক একজন জায়গায় এক একজন যে ভাষাটা বলে একটা গ্রুপ, সেই ভাষা অনুযায়ী তার মনোভাব গড়ে ওঠে। অর্থাৎ যে ভাষায় আমি কথা বলি, আমার এই পৃথিবীকে, আমার চারিপাশের পৃথিবীকে আমি সেইভাবে দেখি। তাই এই থিওরিটার নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ভিউ থিওরি। তো
একটু পরে আমি ঠাকুরের এই সম্পর্কে ঠাকুরের বাণীতে আমি পড়ছি। এই যে ওয়ার্ল্ড ভিউ থিওরি খ্যাত, বাংলায় বললে একে বলা যায় ভাষাভিত্তিক মনোভাব। শ্রী ঠাকুর ভাষা বিষয়ক চিন্তাতেও এই ব্যাপারটি, ঠাকুরের যে ভাষা বিষয়ক চিন্তা, তাতে এই যে ওয়ার্ল্ড ভিউ এটাও স্থান পেয়েছে। চিন্তা করে দেখুন, আবার যে দেশে লোক, ঠাকুর বলছেন, যে দেশে লোক যেমনতর ভাষাভাষী, তাদের বোধ বেদনার ভাব অনুকম্পা ভাষায় তেমনতর বিকাশপ্রাপ্ত হয়ে থাকে। যে ভাষাভাষীর আওতায় যারা যেমনতরভাবে থাকে, নৈকট্য ও দূরত্ব আনুপাতিক মিশ্রণ ব্যতিক্রমও তেমনি হয়ে থাকে। ভাষার অন্তস্থ বোধ বেদনী ভাব বিপনা কিন্তু সকলেরই সমজাতীয়, মানে শেয়ারিং দি সেম ওয়ার্ল্ড ভিউ। ভাষার আরো 3টি গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা একটু বলে নিই, আর বেশিক্ষণ বলবো না। ভাষার আরো 3টি গুরুত্বপূর্ণ দিক শ্রী ঠাকুরের ঐশী পর্যবেক্ষণে চিহ্নিত হয়েছে। সেগুলো হলো ভাষার কার্যকারিতা, মানে ভাষার ফাংশনটা কি। 2 নম্বর হলো ভাষা পরিমিশ্রণ এবং ভাষার গতিশীল, ইংরেজিতে যাকে বলা যেতে পারে লিঙ্গুইস্টিক অ্যাকালচারেশন অ্যান্ড ডায়নামিক নেচার অফ ল্যাঙ্গুয়েজ। আর 3 নম্বরটা হলো ভাষা বা ভাষায় সামাজিক সমস্যা কি। প্রথমটি, যেটা ভাষার কার্যকারিতা নিয়ে শ্রী ঠাকুর কি বলেছেন, ঠাকুর বলছেন, তাই ভাষা দিয়ে অন্তস্থ বোধ বেদনার ভাব অনুকম্পাগুলিকে অনুভব করতে পারা যায়। ভাষা দিয়ে আমার ভেতরে যে আলোড়ন চলছে, আর একটা লোক বুঝবে কি করে, আমার খুব রাগ হয়েছে, অভিমান হয়েছে, দুঃখ হয়েছে, আমার যাই হয়েছে, সেটা আর একটা আমার পাশের লোকটা বুঝবে কি করে, বুঝবে তখন যখন এই ভাষা দিয়ে সেটাকে বোঝাতে চাইবে আমার কি সমস্যা হয়েছে, তখনই সে বুঝতে পারবে। ঠাকুর বলছেন, ভাষার মধ্যে থাকে ভাব। ভাব আবার এসেছে হওয়া, অর্থাৎ ভূ ধাতু থেকে। আবার ভাবই ট্রান্সমিটেড, সঞ্চারিত হয়, কিন্তু ঠাকুর ইংরেজিতেই বলছেন ইনটু ওয়ার্ড, এবং ওয়ার্ডই হয় ভাষা। ওয়ার্ডই হচ্ছে ভাষা। সেই জন্য প্রতিটি ওয়ার্ডের মধ্যে তার ভাব দেখতে হয়। ঠাকুর বারবার যখনই আলোচনা হয়েছে, ঠাকুরের আলোচনা প্রসঙ্গে আপনারা সবাই জানেন, পড়েন সবাই আপনারা, তাতে ঠাকুর বারবার সেই কথাটাই বলছেন যে ধাতুগত রূপটা দেখো। ধাতুগত রূপ দেখতে গিয়ে দেখা যায় কোনো শব্দ হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না, তার কি টুইস্ট, তার কি অ্যাকচুয়াল রকমটা কীরকম, সেটা যদি ধাতু দেখতে পারা যায়, ধাতু দেখা যায়, তাহলে সেটা কিন্তু বুঝতে পারা যায়। এবং সম্পর্কিত যে অন্যান্য পৃথিবীর ভাষা আছে, ল্যাটিন বা গ্রিক বা জার্মান, তার সঙ্গে সম্পর্কিত, সেটাও ওই ধাতু থেকেই বোধগম্য হয়। তো দ্বিতীয়টি, অর্থাৎ ভাষা পরিমিশ্রণ এবং ভাষার যে গতিশীল প্রকৃতি, ডাইনামিক নেচার, ভাষাকে বলা হয়েছে কলস্রোতা নদীর মতো। ভাষা প্রবাহমান, যে ভাষা প্রবাহমান নয় সে ভাষা কিন্তু থেমে যায়। তার গ্রামারও আছে, সব কিছু আছে, কিন্তু সে ব্যবহৃত হয় না, সেই জন্য সেটা থেমে যায়, সেটা আর অগ্রগতি হয় না, তাতে কোনো নতুন ডেভেলপমেন্ট গ্রো করে না। ফর এক্সাম্পল, ধরুন ক্লাসিক্যাল সংস্কৃত পাণিনি ব্যাকরণ করে তৈরি করে দিয়েছেন, কিন্তু সাধারণত লোকে সেটা তো ব্যবহার করছেন না তার দৈনন্দিন জীবনে, তাই সেখানে মিশ্রণটা কম হচ্ছে। যদিও যেটা অল ইন্ডিয়া রেডিও থেকে সংস্কৃত ভাষায় নিউজ পড়া হয় সংস্কৃতে, সেখানে কিন্তু মডার্ন শব্দগুলো ঢুকে দেওয়া হয়। আর আমরা যেটা ভাষা বলছি, যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা তো এমন এমন শব্দ ঢুকে যাচ্ছে যে শব্দগুলো আমরা কিছুদিন আগেও, বছর দশেক আগেও ভাবতে পারতাম না। ধরুন এই যে স্পেসে উঠছে নভশ্চর কথাটা, এই যে এই শব্দগুলো সব নতুন করে ঢুকছে বাংলা ভাষায়। এর আগেও আমরা জানি, আমাদের অভিজ্ঞতায় আছে, আমাদের বাংলা ভাষায় আছে এমন শব্দ যেগুলো অন্য ভাষা থেকে এসছে। ডাল, দ্রাখমে গ্রিক শব্দ, তেমনি পেঁপে পর্তুগিজ শব্দ, পেরে, আলকাত্রা, এগুলো আলমারি, এগুলো ওই সব। পাপায়া যে পেঁপে আমরা খাই, সেটাও সেখান থেকে এসছে। অ্যাকালচারেশন হয় এইভাবে। একটা জাতি যে অন্য ভাষা, অন্য কালচারে বাস করে, সে যখন আমাদের সংস্পর্শে আসে, তার সঙ্গে ইন্টারাকশন হয় যখন, তখন আমরা তার যে কালচারাল এলিমেন্টস কিছু কিছু আমরা গ্রহণ করি। আমরা চেয়ার টেবিল ছাড়া ভাবতেই পারি না। এখন আমাদের জীবনে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এসে গেছে, এগুলো কি আমাদের ছিল? চায়ের কাপের বদল কাপ, এই কাপ কথাটাও তো আমরা করেছি। গ্লাস আমরা গ্রহণ করেছি, যদিও
অনেক গ্রামে অনেক হয়তো গেলাস বলেন। কেন বলেন? এটা একটু ভাষা তত্ত্বের কচকচি। সেটা হচ্ছে যে ইনিশিয়াল ক্লাস্টার অফ কনসোনেন্স বাংলায় অকার করে না, বড় দুঃখের বিষয়, কিন্তু ইংরেজিতে পড়ে। যেমন ক্লাস বা গ্লাস, GL, এই যে ক্লাস্টার, কনসোনেন্ট ক্লাস্টার, ক্লাস CL, কনসোনেন্ট ক্লাস্টার, সেটা আমাদের বাংলায় যেহেতু অকার করে না, আমরা একটা তার ভিতরে ভাড়াই ঢুকিয়ে দিয়ে বলি এলাস বা গেলাস, এটা বলি আমরা। যেহেতু আমরা যারা ইংরেজিতে অভ্যস্ত, তারা ঠিক কারেক্ট ইংরেজি কথাই বলার চেষ্টা করি, ক্লাস বা গ্লাস। তো এটা হচ্ছে এই জন্যই ঘটেছে যে ভাষা গতিশীল এবং একবার পরে আশেপাশে অন্যান্য কালচারের যারা আমার সংস্পর্শী তাদের থেকে। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন এই ভাষা আবার পরিবেশ অনুপাতিক, পরিবেশ প্রভাবে পরিবর্তিত হতে হতে চলে থাকে বোধ বেদনার বহির্ভক্তি, যদিও এক জাতীয়। ঠাকুর তো কপারেটিভ রিলিজিয়ন পড়েছেন না? পড়েছিলেন কি? পড়েননি। লিঙ্গুইস্টিক কালচার এই শব্দটি কি ঠাকুরের ছিল? সেই সময় ছিল না, কিন্তু ঠাকুর দেখুন ঠিক সেই কথা করেছেন। কারণ কি? কিন্তু পড়া জ্ঞান। আমার সময় কোথায় হয়ে যাচ্ছে নাকি? এবার আমি শেষ করব। ভাষা তত্ত্বের আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো শাখা হচ্ছে সামাজিক ভাষাতত্ত্ব বা সোশিও লিঙ্গুইস্টিক। এইটাও শ্রী ঠাকুরের